যে বারবারই বলা হয়েছে ডাবল ইঞ্জিনের যে সুবিধা সেটা রাজ্য সরকার এবার পাবে, এবং এই বাজেটের পরবর্তী যে পদক্ষেপ দেখা যাবে, আপনি শুরু থেকে যেটা বললেন যে অনেক কম সময়ের মধ্যে এই বাজেটের জন্য বাজেট তৈরি করা হয়েছে, সুতরাং সত্যি সত্যি সবকিছু করে ওঠা সম্ভব হয়নি। যতটা হয়েছে সেটাই যথেষ্ট বক্তব্য থেকে যেগুলো উঠে আসছে। এবং কোন কোন দিকে নজর দেওয়া হবে, স্বাস্থ্য ক্ষেত্রে কি সম্ভাবনা রয়েছে এই বাজেটে এবং কোন দিকে নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয়? প্রথমে একটা মজার ব্যাপার বলে নিই, আমরা সবাই জানি যে কলকাতায় কিছু কিছু স্কুলে টাকা দিয়ে ভর্তি করতে হয় ছাত্রদের। তো তারপরে যখন দেখা গেল যে শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেল, তখন আমাদের কিছু দুষ্টু বন্ধু বান্ধব বললো যে যাক, একটা ব্যালেন্স ফেরত এলো, ছাত্ররাও টাকা দিয়ে ঢুকে, শিক্ষকরাও টাকা দিয়ে ঢুকছে। এটাই তো ব্যালেন্স, পৃথিবীর নিয়ম এরকমই হওয়া উচিত। তো যাই হোক, এটা কিন্তু খুব একটা নির্মম একটা পরিহাস যে টাকা দিয়ে লোকে চাকরি পাচ্ছে শিক্ষক হবার, তারা যে কি পড়াচ্ছে, এবং তাও সেটা মানে বহু বছর চলে যাবার পর সেটা মানুষের চোখে এলো, মানুষ বুঝতে পারলো যে এরকম করে চাকরি পেয়েছে। শিক্ষাক্ষেত্রে অ্যাকচুয়ালি একটু সময় পেলে, আমার নিজের ধারণা ছিল নরেন্দ্র মোদী যেরকম যখন দিল্লিতে ইয়েতে এলেন, যখন প্রধানমন্ত্রী হলেন, উনি কিছুদিনের মধ্যে প্ল্যানিং কমিশনটা ভেঙে দিয়ে নীতি আয়োগ বলে নতুন একটা সংস্থা তৈরি করলেন। কারণ প্ল্যানিং কমিশনের কাজের ব্যাপারে নানা রকমের অসুবিধা ছিল। আমরা মানে যদি হাতে সময় হতো, হয়তো এই সরকারও ভাবতো যে সিলেকশন বোর্ড বা সিলেকশন ইয়েগুলোর মাধ্যমে শিক্ষক এবং সরকারি কর্মচারীদের চাকরি দেওয়া হয়, সেই চাকরিগুলো ভেঙে দিয়ে নতুন একটা বোর্ডের পরিকাঠামো তৈরি করা উচিত। কারণ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বোর্ডগুলি আছে, সেই বোর্ডগুলি চাকরি দেবার ক্ষেত্রে যেসব রুলস এবং আইনগুলো প্রয়োগ করেন, সেটা নানা রকম ভাবেই ভুল পথে চালিত করা যায়। সুতরাং এমন কিছু সিস্টেম বার করা উচিত যেটাতে চাকরি দেয়াটা অন্তত এই জাতীয় করাপশনের হাত থেকে, এই জাতীয় ঘুষ নেওয়ার হাত থেকে, এই তোলাবাজির হাত থেকে মুক্তি পায়। যাই হোক, স্বাস্থ্যর ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে একটি প্রকল্প ছিল স্বাস্থ্য সাথী বলে, যেটি ভারতবর্ষে খুবই বিরল, কারণ ওটা একটা ইউনিভার্সাল হেলথ স্কিম ছিল, সবাই এটার সুবিধা পেতে পারতেন। এবারে আমরা জানি যে আয়ুষ্মান ভারত যে স্কিমটি আছে, সেটা 70 বছরের বয়সের কম যদি কেউ থাকেন, তাকে কিন্তু ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড পার্সন হতে হবে, অর্থাৎ তাকে বিপিএল এর কার্ড রাখতে হবে। ফলত যেটা হয়েছে, স্বাস্থ্যসাথী কিন্তু পশ্চিমবঙ্গে দুটি অসুখের চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী একটা অসাধারণ কাজ করতো। একটি হচ্ছে হার্টের অসুখ, দ্বিতীয় হচ্ছে ক্যান্সার। এই দুটোই পশ্চিমবঙ্গে ডিজিজ লোডের সবচেয়ে বেশি পেশেন্টরা এই দুটো ইয়েতেই ভোগেন। ক্যান্সার এবং কার্ডিয়াক, এই দুটোতেই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে অনেক সাধারণ মানুষ যারা বিপিএল নয় কিন্তু সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু চিকিৎসার সুবিধাটা পেতেন প্রাইভেট সেক্টর হাসপাতালে। এই আয়ুষ্মান ভারত হয়ে যেটা হবে, উনি যদিও বলছেন আইসিডিএস এর অন্যান্য প্রকল্পগুলির মাধ্যমে প্রায় 6-7 কোটি মানুষ কাভার্ড হবেন, কিন্তু অ্যাকচুয়ালি 2-2.5 কোটি বিপিএল কার্ড যারা আছে তারা ছাড়া আয়ুষ্মান ভারতের যে কাভারেজ, সেইটা কিন্তু স্বাস্থ্যসাথীর কাভারেজের থেকে অনেক কম। সেই ক্ষেত্রে অর্থমন্ত্রী বলেছেন যে যারা চিকিৎসার খরচা চালাতে পারছেন না, তারা মুখ্যমন্ত্রী প্রকল্পের টাকা পাবেন। আমি বুঝতে পারলাম না উনি কি বলেছেন, চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড থেকে টাকা পাবেন না অন্য কোনো অ্যাপিলের কোনো ওনারা পরিকাঠামো তৈরি করবেন, সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমার সামনে ইনফ্যাক্ট ওনার বক্তৃতা এবং ফাইন্যান্স বিল দুটোই খোলা আছে আমার ল্যাপটপে। আমি এখনো মাঝে মাঝেই ওটা খুঁজে বার করবার চেষ্টা করছি যে বাকি যাদের বিপিএল কার্ড নেই অথচ তাদের বয়স 70-এর কম, তারা কি তার মানে স্বাস্থ্যের এই পরিকাঠামো থেকে সম্পূর্ণভাবে বাইরে চলে গেলে? তার মানে তাদের কি মেডিকেল ইন্স্যুরেন্স, মেডিক্লেম ছাড়া আর কোনো গতি রইল না? কারণ স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে যেটা হতো, সেটা কিন্তু তারা কিন্তু এটা সুবিধাটা পেতেন, বিশেষত যাদের কেমোথেরাপি করতে হয়, ইনজেকশন নিতে হয়, ক্যাথিটারাইজেশন পার্মানেন্ট করতে হয়, হার্টের চিকিৎসা, স্টেন্ট বসাতে হয়, এইসবের ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর এই সুবিধাটা তারা পেতেন। সেটা আমি এই বাজেটের পড়ার পরেই বড়
প্রদীপ, এক মিনিট। তোমার মতো আমিও এই জিনিসটা খুঁজে দেখার চেষ্টা করেছিলাম, নির্দিষ্ট করে কোথাও পাইনি, কিন্তু একটা অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার একটা বাক্য একদম গোড়ার দিকেই বলা, সেটা আমার এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। সেটা হচ্ছে এই যে অতীতে সরকারের আমলে চালু করা কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হচ্ছে না। আমি জানি না সত্যি স্বাস্থ্যসাথী বন্ধ হচ্ছে কি হচ্ছে না, কিন্তু এই কথাটার ইন্টারপ্রিটেশনটা আমাদের জানা দরকার। এটা এটা খুবই দরকার, কারণ উনি যেটা বলছেন যে কোনো সোশ্যাল সেক্টর স্কিম আমরা বন্ধ করব না। এবারে উনি যদি এটাকে সোশ্যাল সেক্টর স্কিম না ধরে এটাকে যদি কোনো সাহায্য প্রকল্প হিসেবে দেখেন, কারণ আমি এটুকুনি বলতে পারি, আমি দুটি বড় হাসপাতাল চেনকে আজকে ফোন করেছি ওনার বক্তৃতার পরে, যে আপনারা কি তার মানে স্বাস্থ্যসাথীর কেস নেবেন, নাকি আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে বিপিএলটা আপনারা ইগনোর করে সব রকমের পেশেন্ট নেবেন। ওরা বললেন স্বাস্থ্যসাথীর পেশেন্ট আমরা নিচ্ছি না, আয়ুষ্মান ভারত বিপিএল ছাড়া কোনো পেশেন্ট আমরা নেব না। এখনো অবধি সরকারের দিক থেকে কোনো রকমের নোটিফিকেশন আসেনি। আর স্বাস্থ্যসাথী নেওয়া বন্ধ কিন্তু আজকে না প্রদীপ, তুমি নিশ্চয়ই জানো মে মাসের প্রথম সপ্তাহ থেকেই মে মাস থেকেই বন্ধ হয়েছে। ওই যেদিন সুতরাং সোশ্যাল সেক্টর স্কিমের মধ্যে উনি এটাকে সোশ্যাল সেক্টর স্কিম বলতে সুদীপ্ত সাধারণত ওই 1 টাকার চাল বা স্কুলের টিউশনের সাহায্য এইগুলিকে বোঝায়। সাধারণত স্বাস্থ্যসাথীটাকে সোশ্যাল সেক্টর স্কিম নয় এরকম করে কিন্তু বলা যেতে পারে, এমন নয় যে বলা যাবে না। সুতরাং সেই জন্যই আমি মানে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কাছে কি এসে যায়, সরকার কি বললেন তার থেকেও বড় কথা হচ্ছে আমি হাসপাতালে গেলে সাহায্যটা পাবো কিনা। সেই সাহায্যটা ওনারা কিন্তু অ্যাট প্রেজেন্ট পাচ্ছেন না। আজকে যদি কারো স্টেন্ট দরকার হয় তাকে মেডিক্লেমের খরচায় বা পুরো খরচায় বা সরকারি হাসপাতালে গিয়ে আরজি করে বা এরকম কোনো হাসপাতালে গিয়ে তাকে কার্ড দেখিয়ে পয়সা দিয়ে তাকে এই পরিষেবাটা নিতে হবে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে এটা হবে না। আমরা জানি মেডিকেল কলেজেরও এখানে অভাব নেই, অসাধারণ ডাক্তারেরও অভাব নেই, ইকুইপমেন্ট সাপ্লাইয়েরও অভাব নেই, পেসমেকার হোক, স্টেন্ট হোক, অন্যান্য বাইপাসের পাইপ হোক বা এসব তারও অভাব নেই। আসল হচ্ছে খরচাটা। ক্যান্সারের ক্ষেত্রেও একই জিনিসটা প্রযোজ্য, কোনো চিকিৎসারই ব্যবস্থাটার অভাব নেই, কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারকে বাড়ি বিক্রি করে দিতে হয় বাড়ির কারোর ক্যান্সার হোক। অন্তত বাড়িটা তো বন্ধক তো রাখতেই হয়, সোনাদানা বিক্রি করবার পর পরের স্টেজটা হয় বাড়িটা সেখানটাতে মর্টগেজ করা। এই জিনিসটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এমন একটা আশ্চর্য ব্যাপার ছিল, এটা কিন্তু সত্যিই দেখবার মতন যে ভারতবর্ষের একটা রাজ্যে ইউনিভার্সাল হেলথ স্কিম চালু হয়েছে। এই জিনিসটা কিন্তু একটা কি করে চালু হয়েছিল, কি রকম ইন্টেনশন ছিল আমি বলতে পারবো না, কিন্তু এটা সত্যি একটা আশ্চর্য ব্যাপার ছিল। এবং এই জিনিসটা এই জন্যেই অন্যান্য মানে আমেরিকান ইউনিভার্সিটিতে অন্যান্য জায়গাতে এখন একাডেমিক স্টাডি হতে শুরু করেছিল যে ইউনিভার্সাল হেলথ স্কিম, ইংল্যান্ডে এনএইচএস বা আমেরিকানে ওই ওবামা কেয়ার বা এখন যেটা ট্রাম্পের কেয়ার সিস্টেম, সেরকমই একটা স্কিম কি করে ভারতবর্ষে চালু থাকছে। সুতরাং স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু নার্ভাসনেসের জায়গা আছে, একটু চিন্তা আছে, এবং অনেকটাই সাধারণ যারা পরিবার যাদের আজকে হার্টের চিকিৎসা করাতে হবে, ক্যান্সারের চিকিৎসা করাতে হবে বা বড়সড় অন্য কোনো চিকিৎসা করাতে হবে অন্য কোনো ডিসিপ্লিনে, সেখানটাতে কিন্তু তাদের যথেষ্ট চিন্তার কারণ। আগেও অর্থোপেডিক বা ইত্যাদিগুলি কাভার্ড হতো না, সেগুলি এখনো কাভার্ড হবে না, সুতরাং কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু বিপিএল এর ছাড়া 70 বছরের কমে এই স্কিমে সাহায্য পাবে না, এইটা কিন্তু একটা অত্যন্ত চিন্তার ব্যাপার সাধারণ মানুষের ক্ষেত্রে। আর শিক্ষার ক্ষেত্রে আমি সত্যিই আশা করব যে কিছুদিনের মধ্যেই হয় আইনটা আমূল পরিবর্তন করা হবে, নয়তো এই বোর্ডগুলিকে ভেঙে দিয়ে নতুন এমন বোর্ড গঠন করা হবে যেখানটাতে এই জাতীয় জিনিসটা সিস্টেমের থ্রু দিয়ে যেতে না পারে। এই যে পরীক্ষার খাতা মানে শিক্ষকদের তারা শিক্ষক হবার যোগ্য কিনা সেই খাতাটা অজানা অচেনা প্রাইভেট কম্পিউটার কোম্পানির হাতে দিয়ে দেয়া এবং তারা তারপরে নিজেদের মতন করে বলে দেয়া যে
এই শিক্ষক হবার যোগ্য, যখন সে আদৌ শিক্ষক হবার তার যোগ্যতা নেই, এবং তারপরে সেই ডেটাগুলো নষ্ট করে দিয়ে অফিস বন্ধ করে দিয়ে উধাও হয়ে যাওয়া, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে সিস্টেমটার একটা ফ্ল ছিল। আমরা ভারতবর্ষে এটা খুব পছন্দ করি বলতে, যে আমি কি করবো, এটা সিস্টেমের অসুবিধে, কিন্তু তা তো নয়। সিস্টেমটা আমরা এমন করে তৈরি করি যাতে এই জাতীয় ভুল কাজগুলি আমাদের কাছে স্বাভাবিক হয়ে যায়, না হলেই মনে হয় আশ্চর্য। আবার অনেকে বলতেন, আরে মধ্যপ্রদেশে তো হরদম হচ্ছে, পশ্চিমবঙ্গে তো একবার হলো, এত বলবার কি আছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, এখানে তো বছরের পর বছর হয়, প্রত্যেক বছরই হয়। তো তার মানে এটা বদলাবার একটা সময় আছে। পুরনো এই পরিকাঠামোগুলি, এই সংস্থাগুলি বেঁচে থাকার কোনো কারণ নেই, কিন্তু সেটা এই বাজেটে আসেনি, হয়তো সময় পেলে করতেন। কারণ সত্যি যদি প্রধানমন্ত্রী নিজেই পথটা দেখিয়েছেন যে প্ল্যানিং কমিশনের আন্ডারে যেরকম করে প্রজেক্ট পাঠানো হতো, যা করা হতো, এর থেকে নীতি আয়োগ করলে বেটার হবে। নীতি আয়োগের ফলত এই জাতীয় ভুলগুলো কিছুটা কমানো যাবে। যেগুলি হবে সেগুলি ব্যাংকরা ঠিক করবে, কি হবে সেটা তো অন্য আরেকটা ব্যাপার। সুতরাং এই সিস্টেমিক চেঞ্জ, পরিকাঠামোর একটা পরিবর্তন, সেইটা স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এবং না আমি ভুল বললাম, সরকারি চাকরি দেবার ক্ষেত্রে যে পরিকাঠামোটা আছে সেইটার বদল করবার একটা সময় বোধহয় আমাদের সামনে এসে যাচ্ছে। এটা পশ্চিমবঙ্গে বিশেষত আমাদের খুব গায়ে লেগেছে এই জাতীয় জিনিসটা, আমার মনে হয় একটু সময় এসে যাচ্ছে।